প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই প্রতিদিনের মতো অনুরোধ থাকবে, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কূটনীতি হচ্ছে তারেক রহমানের যে কূটনীতি, আপনি দেখেন তার উপদেষ্টা কারা? কেসিকে রিজভী সাহেব, যে 5টা ভোট পাবে না সে সাকি। ডাক্তার জাহেদ পেতিপাড়া 5টা ভোট পাবে না, জনগণের সাথে যার সম্পর্ক নেই। আর এদের রাজনৈতিক মেধা তো আমাদের বোঝা হয়ে গেছে এখন এই কয়দিনে। এরা হলো তার তার মানে কি হবু রাজার হবু রাজার গবু মন্ত্রী নাকি গবু রাজার হবু মন্ত্রী, এরকম কিছু আছে না? মানে যেমন ছাড়িন দেয় তেমনি ঘাতক। তো এরা পারবে? এদের মুরত নাই ইরানের পক্ষে একটা শব্দ পক্ষে বলার, কারণ এরা তো মুসলেখা সরকার, এমনি বলি না তো আমি। কালকে যদি ইরানের পক্ষে বিবৃতি দেয়, এমনি তো হাতে পায়ে ধরতেছে রাশিয়া থেকে তেল আনবে। এখন শুনতেছি রাশিয়ার তেল আনার অনুমতির খবরও নাকি ভুয়া, কতটুকু সত্য জানি না, দুইটাই আসতেছে। এখন এই আমেরিকার তেল তো আনতে পারবে না, এই ভয়ে আমেরিকার ভয়ে ইরানের পক্ষে বিবৃতি দেওয়ার মুরত নাই এই মুসলেখা সরকারের। আমার ভাবির পোলারা বিবৃতি দিয়েছে, আমার ভাবির পোলারা না তো মুসলমান হয়ে গেছে। তারপরে বিএনপির না এত বড় বড় মুসলমান, জামাত তো বেহেস্তের টিকিটি বিক্রি করে। মানে আমার ভাবির পোলারা আর জামাত তো হইলো মুসলমান, বিএনপি তো মুসলমান, সব মুসলমান। বাংলাদেশে এখন ওই আপনার কৃষ্ণনন্দীয় মুসলমান, বাংলাদেশে তো কোনো হিন্দু নাই। এমনকি নিতাই রায়ও মুসলমান, ওই যে নিতাই রায় নাকি যিনি কি সংস্কৃতি প্রতিমন্ত্রী, গয়েশ্বর রায়ও মুসলমান। নিশ্চিত থাকেন আপনি এরা মুসলমান, চিন্তায় চেতনায় অন্তত মুসলমান, রাজনীতিতে মুসলমান। এদের জীবনে শুনছেন যে সনাতন সংখ্যালঘুদের পক্ষে কথা বলতে? কোনোদিনই বলবে না, বলতে পারে না, হিম্মতই তাদের নাই। তেমনি এই বিএনপি সরকারের, এই মুসলেখা সরকারের এবং মুসলেখা সরকারের সরকারি বিরোধী দল জামাতের আর আমার ভাবির বলাদের, তাদের আবার পার্ট এন্ড পার্সেল, তাদের কোনো মুরদি নাই ইরানের পক্ষে বিবৃতি দিতে। কারণ এত সবাই আমেরিকার গোলাম ইবনে গোলাম, বলবে কিভাবে? আর এদের যে কূটনীতি এত দুর্বল, এদের আপনি বলতেছেন এদের কূটনৈতিক তৎপর, আরে ভাই এদের কূটনৈতিক আকল থাকলে তো কূটনৈতিক তৎপরতা দেখাবে। যারা যেই দেশের ক্ষমতায় নেওয়ার আগে, উড়োজাহাজে উঠার আগে ফ্রান্স থেকে বলে 7 সিটা খায় বলবে। আকলের মানে জ্ঞানের বহর বুঝতে পারছেন তো, রাজনৈতিক জ্ঞানের বহর। সেই লোক আসছিল, সেইখানে তারা আমার ভাবির পোলার ছিল উপদেষ্টা নাকি অপদেষ্টা, আবার তারাই এখন এমপি হয়েছে অনুরোধের আসরে। তো এদের কি আকল থাকবে? আর বিএনপির আর কেসি রিজভী সাহেব, যিনি মোটামুটি তার বউ কোন কোন কাপড় পরে ইন্ডিয়ান, সেগুলো পুড়ছে না আমরা দেখেছি, শুধু পেন্টি আর ব্রাটা এনে পোড়াটা বাদ রেখেছিলেন। তো এরকম আকল আলা তো। বিএনপির একজন নেতা যখন ভারতীয় পণ্য পুড়ে ফেলে, তার মানেটা কি দাঁড়াইলো? যে সারা জীবন ভারত বিরোধী রাজনীতি করে, কিন্তু ঘরে তার সব ভারতীয় মাল। তো এই যে আপনি বলেন কূটনীতি, তো কূটনৈতিক জ্ঞানী মাথাই নাই তার, ব্যথা কিসের? এরা আসছে গোলামি করতে। আপনি যদি আপনার কাজের বেটি রে বাড়ির দায়িত্ব দেন, অথবা আপনার কামের সেরা রে দোকানের দায়িত্ব দেন, তার নিজের সকল আছে, তার যা বলে দিচ্ছেন তাই তো করবে, আর বাইরে তো করতে পারবে না। অন্যগুলো করতে তো সে ভুল করবে। সুতরাং বাংলাদেশে যারা এখন যারা কূটনীতিক খারা, এদের দেখেন তো কূটনীতি, এদের আপনি যে উপদেষ্টা 5 জন আছে, নাম জানেন আপনি? আমি লিখিত দিতে পারি, আপনি 5 জন নাম বলতে পারবেন না, এরকম ফিগার নিয়ে আসছে। আর যেগুলো 2-3 জনের নাম জানে, ওগুলো আমরা বলার কারণে মানুষ চিনে নাকি এদের কেউ? যেই দেশের রাজনীতিবিদদের হাতে রাখতে হবে। জাহেদ কি রাজনীতিবিদ? সাকি কি রাজনীতিবিদ? সারা জীবন ব্যাকটাল্য বামপন্থীদের, তারপর পায়ে সিগন্যালদের ডাইনে চলে গেল, ডাইনে থেকে আবার আল্ট্রা ডাইনে চলে গেল। সব জায়গায় সুপার উস্তম থাকে। তো এরা হচ্ছে সুপার উস্তম। এরাই যে ল্যাং মারবে না কয়দিন পরে তারেক রহমানের ল্যাং মারবে না, আপনি কেমনি বুঝলেন? যে অন্য জনের কামলা খাটে, সে তারেক জনের কামলা দিতে পারে, বেশি মায়না দিলেই কামলা দিবে। কালকে যদি আওয়ামী লীগ বলে জাহেদ ডাক্তার তোরে আমি এই পদে রাখবো, তুই উল্টা শাকিরে যদি বলে তোরে আমি চাইনাতে পাঠাবো, তোর চাইনিজ কোটায় আমরা বানাবো, মন্ত্রী বানাবো, কালকেই তো উল্টাই দিবে আবার। তো কূটনৈতিক জ্ঞানে এই সরকার অত্যন্ত দুর্বল, কূটনৈতিক চিন্তা চেতনা খুবই দুর্বল, মানে সেটা ভাষায় প্রকাশ করবো মতো না। নইলে এই তেলের সমস্যা এতদিন সমস্যার সমাধান হইতো। বাংলাদেশের 95% মানুষ ইরানের পক্ষে, অথচ ইরান থেকে তেলের জাহাজ আসতেছে না। এটা টোটালি সরকারের ব্যর্থতা, সরকারের উপদেষ্টাদের ব্যর্থতা, সরকারের চামচা মন্ত্রীদের ব্যর্থতা। এবং আমাদের কপালে এই জন্য শনি লেগেছে। আপনি দেখেন ভারতকে মনে করা হচ্ছে যে ইরানে যখন যুদ্ধ হয় আক্রমণ করে, এগুলো সব ভারত জানে। এমনকি ভারতের সাথে ইসরায়েলের সামরিক চুক্তি সম্ভবত আছে, গোপনে তো আছেই। তাহলে সেই ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার পরও ইরান থেকে সে তেল আনতেছে কম দামে।
এই যে কূটনৈতিক তৎপরতা ভারতের কাছ থেকে তো একটু শেখা উচিত, কিন্তু বাংলাদেশের মানুষ তো শুধু শিখে ভারতের মানুষ হাগে মুতের বাথরুমের বাইরে, এটা ছাড়া তো আর কিছু শিখে নাই। বাংলাদেশের মানুষ শিখেছে ভারতের লোক গোমূত্র পান করে, কিন্তু হাদিসে যে আছে উটের মুখ খাওয়ার কথা, এটা আর তারা ভুলে গেছে। যে দেশের প্রধানমন্ত্রী পাস্ট বলতে গিয়ে ফিউচার বলে ফেলে সংসদে দাঁড়িয়ে, যেই দেশের প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে ফেলে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে, যে দেশের প্রধানমন্ত্রী, যে লোক মারা গেছে ৭৬ সালে, বলেন যে ৭৯ সালে এসে তিনি জিন্দা হয়ে তিনি ধানের শীষ মার্কা দিয়ে গেছেন, যে প্রধানমন্ত্রী এমন সব কথা বলে যেগুলো হাস্যকর, তার বয়ান, যাকে আমি মুস্তাকা প্রধানমন্ত্রী বলি, তো সেই প্রধানমন্ত্রীর সরকার কতটুকু কূটনৈতিক বুদ্ধি রাখতে পারে বলে আপনি মনে করেন? সম্ভব না তো। তিনি যে উপদেষ্টা যাদের রেখিয়েছেন, যাদের উপদেষ্টা হিসেবে রেখেছেন, দেখলাম তো বাঘা উপদেষ্টা সব। ওই ভারতের কিছু গালি দিলেই আপনি উপদেষ্টা এই দেশে, বাংলাদেশে। মানে ভারতের যদি গালি দিতে পারেন আর বঙ্গবন্ধুকে গালি দিতে পারেন, আওয়ামী লীগকে সমালোচনা করতে পারেন, তবে আপনি বাংলাদেশের উপদেষ্টা হয়ে যাবেন। সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক অথবা সেটা রাজনৈতিক দলের সরকার হোক, সেটা অনুরোধের আসরের ইলেকশন হোক অথবা ইলেকশন সারার সরকার হোক, আপনি বঙ্গবন্ধুকে গালি দিবেন, ভারতকে গালি দিবেন, একটু এক চিমটে, এক মুঠো হিন্দু বিরোধিতা, এক মুঠো বঙ্গবন্ধু বিরোধিতা, আর এক গাবলা আওয়ামী লীগ বিরোধিতা মিক্সার করবেন। যে স্যালাইন, এই স্যালাইন যদি খাওয়াইতে পারেন, আপনি উপদেষ্টা হইতে পারবেন, প্রধানমন্ত্রী তো আবার সেক্রেটারি হইতে পারবেন, আপনি আর কিছু না হলেও আপনি রাষ্ট্রদূত দিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই কূটনীতিক, এই বুদ্ধি দিয়ে আপনি কি করবেন? শুধু ভারত বিরোধিতা দিয়ে তো আপনি দেশ চালাইতে পারবেন না। দেশ চালাইতে গেলে সারা পৃথিবীর জ্ঞান লাগবে। আমরা তো বড় বড় পণ্ডিত না, কিন্তু আমরা তো বুঝি। আর বিএনপির মুরদি নাই, জামাতের মুরদি নাই ইরানের পক্ষে বিবৃতি দেয়ার। আমার তো বলে আমি নাকি ইরানের বিরুদ্ধে, আমি তো ইরানের বিরুদ্ধে থাকবোই, কারণ আমি তো তেহরানের কোনো কষায়ের পক্ষে তো আমি নিতে পারবো না। আমি কেন ইরানের বিরোধিতা করবো না? আমি মানবতাবাদী মানুষ, পৃথিবীর সব জায়গায় বিরোধিতা করি মানবাধিকার যদি লঙ্ঘন হয়। তো ইরান যখন মানবাধিকার লঙ্ঘন করে, তাদের বিরোধিতা কেন করবো না? ওটাও করতে হবে। আপনি শুধু ইসরায়েলের মানবাধিকার বিরোধিতা দেখবেন, আপনি আমেরিকা মানবাধিকার লঙ্ঘন এটা দেখবেন। ইরান যখন মানবাধিকার লঙ্ঘন করে, তখন আপনারা কোথায় থাকেন? নাকি নিজের পেটের পোলার পিছনে থাপড়া দিলে হাতে ব্যথা পান? দিস ইজ দ্য প্রবলেম। আপনারা সিলেক্টিভ মানবতাবাদী, আমরা সিলেক্টিভ মানবতাবাদী নই। আমরা সব মানবতা বিরোধীদের বিরুদ্ধে। কিন্তু যখন আপনাদের সামনে ইরান আসে, যখন আপনাদের সাথে সৌদি আরব আসে, তখন ওটার বিরোধিতা করেন না। ফেলানির সীমান্তে গরু চুরি, মুরগি চুরি, ছাগল চুরি, শাড়ি চুরি, কাপড় চুরি, ফেনসিডিল আনতে গিয়ে মারা গেলে ফেলানি গ্যাংয়েরা বাংলাদেশে তেল কাম হয়ে যায়, কিয়ামত হয়ে যায়। ভাঙ্গু মুসলমান, রাজনীতিবিদ, হিন্দু, মানে কিছু হিন্দু মানুষও, বৌদ্ধ, খ্রিস্টানও কিছু, আবার বিএনপি জামাত চিকরাচিকরি শুরু করে দেয়। সৌদি আরব থেকে যখন পেট বানায় পাঠায় দেয়, সৌদি আরব থেকে যখন পাগল বানায় পাঠায় দেয়, রেপ করতে করতে, ধর্ষণ করতে করতে, লাইতে সোজা করে ফেলে শেখা দেয়, তখন ফেলানির ভাই, ভাতিজা, বন্ধু, খালা শ্বশুর, মামার শ্বশুর, আত্মীয় স্বজন কাউরে কথা বলতে দেখি না। তখন ফেলানির চাচা, ভাতিজা, ভাই বোনেরা সব নীরব হয়ে যায়। তখন শাহবাগও কাঁপে না, পল্টন ময়দানও কাঁপে না, বাইতুল মুকাররমও কাঁপে না, কোনো মসজিদের মিম্বরও কাঁপে না। কিন্তু একটা মেয়ে যদি ভারতে গিয়ে পেট বানায় এরকম লাঠিতে বের করে দিত ভারত থেকে, চাকরি নিয়ে গেলে, ভিসা করে সৌদি আরব গিয়েছে, আসার সময় জিন্দেগি তেজপাতা, কেউ সম্ভব। তখন আপনাদের মানবাধিকার কোথায় থাকে? আপনি ইরানে মানবাধিকার ধ্বংস হয়েছে বললেন। ইরান যখন মানবাধিকার, আসলে এই কথাটা আমি, মানে অনেকে আবার বলবে যে ভাই নাই, তখন বলাটা আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি। ইরানের কারণে কত লক্ষ মুসলমান মারা গেছে মিডল ইস্টে। ইরান যে হিজবুল্লাহ নামের সন্ত্রাসী সংগঠন বানাইছে, হামাস নামের সন্ত্রাসী সংগঠন বানাইছে, হুতি সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র দেয়, সেটা সন্ত্রাস না? ওই দুবাই এবং সৌদি আরবের কারণে ইয়েমেনে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সুদানে দুবাইয়ের কারণে লোক মারা যায়। তখন আপনাদের মানবতাবাদ এবং মুসলিম প্রেম, ইসলাম প্রেম কোথায় যায়? যখন পাকিস্তান হামলা করে আফগানিস্তানের শিশু মেরে ফেলে, 1 বছরের 70 বছর বৃদ্ধ মেয়ে মেরে ফেলে প্রথম রোজার দিন,
তখন আপনাদের ইসলাম প্রেম মুসলমান প্রেম কোথায় যায়? এটা আমি বললে ফরিদ পেয়ে ইহুদিন আসারা হয়ে গেছিস, তোরে এজাইলাম দিতেছে, তুই এজাইলামের জন্য এগুলা করাস, তোর ইহুদিন আসারা টাকা দেয়, ভারত টাকা দেয়, আওয়ামী লীগ তো টাকা দেয়, এটা আওয়ামী লীগ তোমার টাকা বস্তায় বস্তায় টাকা দেয়, ওটা তো কোনো কথাই নেই। এই হচ্ছে আমাদের দেশের মানবতা। যেটা আমি ইরানের যেটা বললেন, আমাদের যে আপনি কূটনীতির কথা বলতেছেন, বাংলাদেশের রাজনীতি তো বোঝার ক্ষমতা তারেক রহমান। আমি ভেবেছিলাম এই ভদ্রলোক 17টা বছর বিদেশে ছিল, আমি ভেবেছিলাম অনেক জ্ঞানী হয়ে ফিরে আসবে। এটা আমার একটা ধারণা ছিল যে বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন করবেন, এটা আমার একটা ধারণা ছিল অবচেতন মনে। কিন্তু কিছু শিখে নাই, বরং আরো বড় গবেট হয়ে ফিরেছে। অর্থাৎ ওই যে ঢেকি স্বর্গে গেলেও বাড়াই বানবে, ঢেকিরে যদি বেহেস্তেও বাড়ানোর কাম কি বাড়াবে না? ঢেকির তো আর কোনো কাম, ঢেকির আর কোনো কাজ হবে না। তো তারেক রহমান 17 বছর ওখান থেকে এসে বাংলাদেশে কি শিখছে? কিছুই না। আমি অনেকের কাছে শুনেছিলাম তিনি নাকি সেখানে ডক্টরেট ডিগ্রি নিতেছেন, পরে দেখলে সব ভুয়া। কেউ তো বলে সে 8 পাস, আমি বলি না। এই যে আমির হারামজাদা নাকি জামাতের কেএমপি, সে তো বলেছে সে নাকি ইন্টারমিডিয়েট পাস, টিটকারি দেয়, আমি বলি নাই। কারণ আমি জানি তারেক রহমান মাস্টার ডিগ্রি করা, আমি এখনো তাই জানি। আমি জানি না সে ইন্টারমিডিয়েট পাস, আমি যতদূর জানি। আমার তথ্য ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, কিন্তু এরা বলে, এই জামাতের এমপিরা বলে ওই আমির হারামজাদার বিরুদ্ধে কিন্তু সমালোচনা করে না। কিন্তু আমি যদি বলি তারেক রহমান ইন্টারমিডিয়েট পাস, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মরা বাপ মায়ের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে বিএনপিরা, পারলে 2-1 জামাতি ভোট ওখানে গালি দিবে বিএনপির পক্ষে।